বিসমিল্লাহির রহমানির রহিম। রাজশাহী কলেজ কর্তৃক আয়োজিত একাদশ শ্রেণীর অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। হেমন্তের এই পরন্ত বিকালে সবাইকে উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছে সবাই ভালো আছে, সুস্থ আছে এবং নিরাপদে আছে। আজকে ইতিহাস প্রথম পত্রের একাদশ শ্রেণীর ইতিহাস প্রথম পত্রের ক্লাসে আমি ক্লাস পরিচালনায় আছি রতনউদ্দিন আহমদ, সহকারী অধ্যাপক, ইতিহাস বিভাগ, রাজশাহী কলেজ, রাজশাহী। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমাদের পাঠের যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে তৃতীয় অধ্যায়ের ভারতীয় জাতীয় কংগ্রেসের উদ্ভব ও লর্ড কার্জনের শাসন সংস্কার। এটা তোমাদের সাথে আমাদের 4 নাম্বার লেকচার। এর আগে আমি তোমাদের সাথে 3টা ক্লাস নিয়েছি। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আমাদের ইতিহাস প্রথম পত্রের বিষয়ে যে তৃতীয় অধ্যায়, যে অধ্যায়টা সবচেয়ে এই টোটাল তোমাদের যে সিলেবাস তার মধ্যে সবচেয়ে বড় অধ্যায় তৃতীয় অধ্যায়, এবং সে অধ্যায়ে আমরা আছি। তো এর আগে আমি তোমাদের সাথে যে ক্লাসটা নিয়েছিলাম সেটা ছিল লর্ড লিটন ও লর্ড রিপনের শাসনকাল। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আজকে ক্লাসে যে শিখন ফল এটা যাওয়ার আগে আমরা একটু পূর্বের ক্লাসের আমরা একটু বিষয়টা একটু জেনে নিই যে আমরা কি আলোচনা করেছিলাম। গত ক্লাসে আমাদের যে আলোচনার বিষয় ছিল, বললাম যে লর্ড লিটন ও লর্ড রিপনের শাসনকাল, এবং সেই ক্লাসে আমরা লর্ড লিটনের যে দুর্ভিক্ষ নীতি, তার অবাধ বাণিজ্য নীতি, লর্ড লিটনের সাম্রাজ্যবাদী নীতির যে বিভিন্ন অংশ ছিল, অর্থাৎ যে আইসিএস পরীক্ষার্থীদের বয়স সুকৌশলে কমিয়ে দেওয়া, অর্থাৎ সেটা 21 থেকে কমিয়ে 19 বছর নিয়ে আসা, এটাতে তার যে সাম্রাজ্যবাদী নীতির অংশ ছিল সে বিষয়ে আলোচনা করেছিলাম। এবং তার সবচেয়ে সাম্রাজ্যবাদী নীতির যে গুরুত্বপূর্ণ অংশ, যে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট ও আর্মস অ্যাক্ট, অর্থাৎ সংবাদপত্র দমন আইন ও অস্ত্র দমন আইন, এবং তার এই মাধ্যমে যে তার যে দেশবাসীদের প্রতি তাদের যে সাম্রাজ্যবাদী নীতির যে সাম্রাজ্যবাদী শাসনের যে বহিঃপ্রকাশ ঘটেছিল, এবং তার বিরুদ্ধে যে দেশবাসীরা যে ক্ষোভের সৃষ্টি হয়েছিল, এবং সেই বিষয়ে আমি তোমাদের সামনে আলোচনা নিয়েছিলাম। এবং এরপরে আমরা লর্ড রিপনের যেটা তার উদারনৈতিক শাসনকাল, লর্ড রিপনের প্রথম কারখানা আইন, তার অবাধ বাণিজ্য নীতি, লর্ড রিপনের শিক্ষা সংস্কার, তার যে স্বায়ত্তশাসন ব্যবস্থার যে সংস্কার, এবং সর্বোপরি তার যে বিচার ব্যবস্থা ক্ষেত্রে তার যে গুরুত্বপূর্ণ অবদান, অর্থাৎ যে ইলবার্ট বিল, যেটা আমি তোমাদের একটা বাড়ির কাজ হিসাবে দিয়েছিলাম, এই বিষয়গুলো আমাদের ডিটেলস আলোচনা হয়েছে। এবং ওখান থেকে যে কাজটা তোমাদের আমি দিয়েছিলাম, আশা করি তোমরা সেই বাড়ির কাজটা সম্পন্ন করেছো। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে আজকে আমাদের যে মূল আলোচ্য বিষয়, আমি যেটা বললাম কি, যে ভারতীয় জাতীয় কংগ্রেসের উদ্ভব ও লর্ড কার্জনের শাসন সংস্কার। তো আজকের আমরা আলোচনায় আমাদের দেখি শিখন ফল কি আছে। তোমরা একটু স্লাইডে খেয়াল করো। এখানে 1 নম্বরে আছে, শিক্ষার্থীরা ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার পটভূমি বর্ণনা করতে পারবে। 2 নম্বরে আছে, কংগ্রেসের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে জানতে পারবে। 3 নম্বর, শিক্ষার্থীরা কংগ্রেসের কার্যাবলী বিশ্লেষণ করতে পারবে। 4 নম্বর, যেটা লর্ড কার্জনের সংস্কার সম্পর্কে মূল্যায়ন করতে পারবে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আলোচনা শেষে আমরা এই শিখন ফলগুলি ইনশাল্লাহ জানতে পারবো। তো আমরা তাহলে কথা না বাড়িয়ে আমাদের যে মূল আলোচ্য বিষয় সেখানে আমরা চলে যাই। ভারতীয় জাতীয় কংগ্রেসের উদ্ভব, যেটা 1885 সালে মানে এই জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা লাভ করেছিল। তো ভারত বাংলাদেশ তথা দক্ষিণ এশিয়ার ইতিহাসে ভারতীয় জাতীয় কংগ্রেস সবচেয়ে প্রাচীনতম এবং বৃহত্তম রাজনৈতিক প্রতিষ্ঠান। অর্থাৎ 1885 সালে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা ভারতের রাজনৈতিক ইতিহাসে এক নবযুগের সূচনা করে। ভারতে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে আন্দোলনে কংগ্রেসের ভূমিকা ছিল অনন্য। 1947 সালের 15 আগস্ট ভারতের স্বাধীনতা অর্জনের সময় পর্যন্ত কংগ্রেস ছিল ভারতবাসীর প্রধান জাতীয়তাবাদী প্রতিষ্ঠান। অর্থাৎ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে ভারতের যে জাতীয় কংগ্রেস যে রাজনৈতিক প্রতিষ্ঠান আমরা আলোচনা নিয়ে আসছি, সেই প্রতিষ্ঠানটা মূলত দক্ষিণ এশিয়ার ইতিহাসের মধ্যে সবচেয়ে
প্রাচীনতম এবং বৃহত্তম রাজনৈতিক প্রতিষ্ঠান। এবং ব্রিটিশ বিরোধী বিভিন্ন আন্দোলন সংগ্রামে এই জাতীয় কংগ্রেসের পতাকা তলেই সকল শ্রেণী পেশা মানুষ সমাবেত হয়ে আন্দোলন সংগ্রামে রাজপথে নেমে আসে। তাই মূলত সুতরাং এই কথা বলা যায় যে ভারতীয় স্বাধীনতা সংগ্রামের ইতিহাস হচ্ছে মূলত জাতীয় কংগ্রেসের ইতিহাস। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই বিষয় থেকে যে বিষয়টা আমাদের যে এই জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার পর থেকে ব্রিটিশ বিরোধী বিভিন্ন যে আন্দোলন সংগ্রাম, ব্রিটিশদের বিভিন্ন আইন কানুন, ব্রিটিশদের বিভিন্ন যে অনাচার অনিয়ম, এর বিরুদ্ধে কিন্তু এই ভারতের জাতীয় কংগ্রেস রাজপথে আন্দোলন সংগ্রাম করে। বিশেষ করে খিলাফত আন্দোলন, অসহযোগ আন্দোলন, সাইমন কমিশনের বিরুদ্ধে বয়কট আন্দোলন, অন্যদিকে ভারত ছাড় আন্দোলন, এরকম বিভিন্ন আন্দোলন সংগ্রামে কিন্তু এই প্রতিষ্ঠানের গুরুত্ব বা তাৎপর্য অপরিসীম। এবং এই প্রতিষ্ঠানটা মূলত বিভিন্ন প্রথম দিকে অসাম্প্রদায়িক প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠলেও মূলত দেখা যায় যে এই প্রতিষ্ঠানটা পরবর্তীতে সাম্প্রদায়িক প্রতিষ্ঠানে পরিণত হয়। তো সেটা মূলত তার কার্যকলাপে তার বহিঃপ্রকাশ ঘটে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যে এই জাতীয় কংগ্রেস যেটা 1885 সালে প্রতিষ্ঠিত হয়েছিল যেটা বললাম, তো এই প্রতিষ্ঠার কংগ্রেস প্রতিষ্ঠার যে পটভূমি, অর্থাৎ কেন কিভাবে এই প্রতিষ্ঠানটা সৃষ্টি হলো, তার পিছনের ঘটনাগুলি কি, তো এই বিষয়গুলো আমরা জেনে নিব। তো সেই কংগ্রেস প্রতিষ্ঠার পটভূমির মধ্যে প্রথমেই আমরা উল্লেখ করতে পারি যে 19 শতকের দ্বিতীয়ার্ধে ভারতীয় জাতীয়তাবাদের বিশেষ প্রসার, অর্থাৎ 19 শতকের দ্বিতীয়ার্ধের দিকে এদেশে উপমহাদেশে ইংরেজি শিক্ষায় শিক্ষিত যে মানে সম্প্রদায়, এই সময় এই ইংরেজি শিক্ষায় শিক্ষিত সম্প্রদায়ের মাধ্যমে মধ্যবিত্ত শ্রেণীর উদ্ভব ঘটে। এবং এই মধ্যবিত্ত শ্রেণীর মধ্যে তাদের মধ্যে যে জাতীয় চেতনা, অর্থাৎ তারা রাজনৈতিকভাবে এবং অধিকার সম্পর্কে তারা সচেতন হয়ে ওঠে। তো সেজন্যই এই সম্প্রদায় তারা এই দেশে দায়িত্বশীল সরকার, প্রতিনিধিত্বশীল সরকার এবং স্বায়ত্তশাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য তারা তাদের সেই মনোনিবেশ এবং তাদের সেই অধিকারগুলি আদায়ের জন্য তাদের মধ্যে চেতনা সৃষ্টি হয়। তো কিন্তু এই ধরনের প্রতিষ্ঠান বা এই ধরনের অধিকার আদায়ের জন্য তাদের কিন্তু কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম বা কোনো সংস্থা ছিল না। তো সেজন্যই তারা তখন মনে করলো যে এদেশে তাদের অধিকারগুলি প্রতিষ্ঠা করার জন্য ব্রিটিশদের কাছ থেকে তো মূলত তাদের একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম দরকার। তাহলে এরকম কিন্তু তাদের সেই জাতীয়তাবাদের চিন্তা থেকেই মূলত এরকম জাতীয় কংগ্রেসের মতো রাজনৈতিক দল প্রতিষ্ঠার একটা পটভূমি সৃষ্টি হয়। তাহলে এসবই কিন্তু তার হলো এইভাবে একটা ক্ষেত্র রচিত হচ্ছে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার। এরপরে 1875 সালে ইন্ডিয়া লীগ নামে একটি রাজনৈতিক সংস্থা গঠন। শিক্ষার্থীবৃন্দ, যেটা বললাম যে 1875 সালে ইন্ডিয়া লীগ নামে একটি রাজনৈতিক সংস্থা গঠিত হয়। এই প্রতিষ্ঠানটা মানে বিশেষ করে আনন্দমোহন বসু এদের প্রচেষ্টায় এই প্রতিষ্ঠানটা গঠিত হয়। কিন্তু দেখা যায় যে এই প্রতিষ্ঠানটা এদেশের মানুষদের মধ্যে রাজনীতিক, তাদের অর্থনৈতিক এবং তাদের মধ্যে যে একটা জাতীয় জাগরণের মানে ক্ষেত্র হিসেবে কাজ করে। কিন্তু ব্রিটিশ অ্যাসোসিয়েশনের সাথে বিরোধের কারণে মূলত এই সংস্থাটা বেশি দিন স্থায়ী হতে পারেনি। কিন্তু বেশি দিন স্থায়ী না হলেও এই দেশবাসীদের মধ্যে একটা জাতীয় জাগরণের ক্ষেত্রে, অর্থাৎ তাদের মধ্যে একটা রাজনৈতিক সচেতনতা সৃষ্টির ক্ষেত্রে এই প্রতিষ্ঠানটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপরে 1876 সালে গঠিত হয় ভারত সভা এবং এই ভারত সভার প্রাণপুরুষ ছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। কি বললাম শিক্ষার্থীবৃন্দ, যে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ছিলেন ভারত সভার প্রতিষ্ঠাতা এবং প্রাণপুরুষ। তার নেতৃত্বে এই 1876 সালে এই প্রতিষ্ঠানটা গঠিত হয়। এই প্রতিষ্ঠানটা মূলত প্রতিষ্ঠা হওয়ার পর থেকেই বিশেষ করে আইসিএস পরীক্ষা সংক্রান্ত বিষয়টা নিয়ে, যেটা সরকার যে এদেশের ছাত্ররা যাতে এদেশের বেকাররা যাতে চাকরি না পায় তার জন্য যে কৌশল অবলম্বন করেছিলেন, তাদের যে সাম্রাজ্যবাদী নীতির যে অংশ, অর্থাৎ তারা সে সময় কি করেছিলেন যে চাকরি প্রার্থীদের বয়সসীমা 21 বছর থেকে কমিয়ে সেটা 19 বছর করেছিলেন এবং এটা তাদের যে সাম্রাজ্যবাদী নীতির একটা অংশ। এবং এর বিরুদ্ধে কিন্তু বিশেষ করে এই ভারত সভার সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এবং তার নেতৃত্বে এদেশের ছাত্র যুবক রাজপথে নেমে আসে এবং তারা বিভিন্ন জায়গাতে মিছিল, মিটিং, সভা সমাবেশ করে এই ধরনের আইন বাতিলের জন্য সরকারের কাছে জোর দাবি জানায়। তো এইভাবে দেখা যায় যে ভারত সভার সে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এদেশের যুবকদের মাঝে, এদেশের শিক্ষিত, এদেশের রাজনৈতিক সচেতন ব্যক্তিদের মাঝে
তাদের একটা যে অধিকার আদায়ের মানে যে বিষয়টা এবং তাদের যে একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম গঠনের যে বিষয়টা, এরকম একটা অবস্থার কিন্তু সৃষ্টি করে এই ধরনের প্রতিষ্ঠানটাই। তো সেক্ষেত্রে মূলত বলা যাচ্ছে যে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের এই ভারত সভা কিন্তু মূলত এই ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার ক্ষেত্রে একটা ক্ষেত্র হিসাবে কাজ করে। এরপর 1878 সালে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট জারি করা হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এর আগে আমি ক্লাসে বলেছিলাম যে লর্ড লিটনের সময়ে সরকার ভার্নাকুলার প্রেস অ্যাক্ট জারি করে, অর্থাৎ সংবাদপত্র দমন আইন জারি করে এদেশের সংবাদপত্র এবং বাক স্বাধীনতা খর্ব করেন। অর্থাৎ সেখানে উল্লেখ করা হয়েছিল যে দেশীয় ভাষায় প্রকাশিত কোনো সংবাদপত্র সরকারি কোনো সমালোচনা বা বিরুদ্ধাচরণ করতে পারবে না, এবং তাহলে সেই জাতীয় সংবাদপত্রগুলি বাজেয়াপ্ত করা হবে, বাতিল করা হবে, এবং এই ধরনের আইন করে এদেশের সংবাদপত্রের স্বাধীনতা খর্ব করা হয়েছিল। এবং এই আইন পাশ করার ফলে মূলত সে সময় ব্রিটিশদের বিরুদ্ধে এদেশবাসীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয় এবং তাদের মধ্যে ব্রিটিশদের বিরুদ্ধে ঘৃণার সৃষ্টি হয়। তো তাহলে এই ধরনের আইনটাকে কেন্দ্র করেও এদেশবাসীদের মধ্যে যে ক্ষোভ এবং তাদের যে ঐক্যবদ্ধ হওয়ার যে প্রয়াস এবং তাদের যে অধিকার আদায়ের জন্য যে একটা সংস্থা গঠনের প্রয়াস, এরকম বিষয়টা কিন্তু দেশবাসীদের মধ্যে উপলব্ধি হয়, এবং তারই কিন্তু ধারাবাহিক অংশ হিসাবেই মূলত ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা লাভ করে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, 1883 সালে ইলবার্ট বিলকে কেন্দ্র করে ইংরেজদের আন্দোলন সৃষ্টি হয়। অর্থাৎ আমি এর আগে ক্লাসে উল্লেখ করেছিলাম যে লর্ড রিপনের সময় 1883 সালে যে ইলবার্ট বিলটা পাশ হয়েছিল, এবং ইলবার্ট বিলের মাধ্যমে যে জাতিগত যে বৈষম্য ছিল, অর্থাৎ ভারতীয় বিচারক এবং ইউরোপীয় বিচারকদের মধ্যে যে বিচার ব্যবস্থা ক্ষেত্রে এবং অন্যান্য সুযোগ সুবিধা ক্ষেত্রে যে বৈষম্যগুলি ছিল, এই ইলবার্ট বিলটা কিন্তু নিয়ে আসার মাধ্যমে সে বৈষম্য দূর করা হয়। কিন্তু যখনই এই বিলটা পাশ হলো, তখন দেখা যায় যে এদেশে যারা ইউরোপীয় নাগরিক, যারা ব্রিটিশ নাগরিক, তারা কিন্তু এই বিলের বিরুদ্ধে তারা সোচ্চার হয়, এবং তারা তখন রাজপথে, বিশেষ করে কলকাতায় টাউন জঙ্গি সমাবেশ করেন, এবং বিভিন্ন জায়গাতে তারা মিছিল, মিটিং, সভা সমাবেশ করে, এবং এই আইন বাতিলের জন্য তারা বিভিন্ন জায়গা থেকে চাঁদা তুলে তারা বিভিন্ন কার্যক্রম শুরু করে। এবং অন্যদিকে কিছু উগ্রপন্থী ইংরেজ যারা তারা এই ধরনের চিন্তা করেন যে লর্ড রিপনকে তারা জাহাজে তুলে এদেশ থেকে, হাপ্পা বেঁধে জাহাজে তুলে এদেশ থেকে তারা বিলেতে পাঠিয়ে দিবে। তো এই ধরনের তাদের চিন্তা ভাবনা সৃষ্টি হয়, এবং শেষ পর্যন্ত দেখা যায় যে এই বিলটাকে কেন্দ্র করে সরকার শেষ পর্যন্ত ইউরোপীয়দের দাবির কাছে নত স্বীকার করে এবং এই বিলে কিছু সংশোধন নিয়ে আসে। তো এর ফলে দেখা যায় যে অন্যদিকে ভারত সভার যে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, তিনিও ভারতের বিভিন্ন অঞ্চল ঘুরে এর বিরুদ্ধে ব্যাপক জনমত সৃষ্টি করেন, এবং এর ফলে কিন্তু দেখা যায় যে যখন সরকার ইউরোপীয়দের, ব্রিটিশদের কাছে তাদের আন্দোলনের কাছে নথি স্বীকার করে বিলটা সংস্কার নিয়ে আসেন, এবং তার ফলে এদেশবাসীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয় ব্রিটিশদের বিরুদ্ধে, ব্রিটিশদের এহেন কার্যকলাপের বিরুদ্ধে। এবং তখনই তারা এই দেশবাসীরা বুঝতে পারে যে তাদের একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম ছাড়া, তাদের একটা ঐক্য সংস্থা ছাড়া তাদের কোনো দাবি দেওয়ায় ব্রিটিশ সরকারের কাছ থেকে সুষ্ঠুভাবে আদায় করা সম্ভব না। তো তার ফলেই কিন্তু মূলত এই ইলবার্ট বিলের মতের ঘটনাকে কেন্দ্র করেও দেশবাসীদের মধ্যে রাজনৈতিক ক্ষেত্রে তাদের অধিকার আদায়ের জন্য ঐক্যবদ্ধ হওয়ার যে প্রয়াসটা সৃষ্টি হয়, তাহলে তারই ধারাবাহিকতায় মূলত 1885 সালের এই জাতীয় কংগ্রেস সৃষ্টি হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অ্যালান অক্টোভিয়ান হিউম কর্তৃক গোয়েন্দা রিপোর্ট হস্তগত, অর্থাৎ লর্ড লিটনের সময় অ্যালান অক্টোভিয়ান হিউম নামে একজন উচ্চ পদস্থ ব্রিটিশ কর্মকর্তা অধিষ্ঠিত ছিলেন, এবং ইনি সে সময় সরকারি উচ্চ পদে ক্ষমতা থাকা অবস্থাতে তার হাতে একটা 7 খণ্ডের একটা গোপন গোয়েন্দা রিপোর্ট হস্তগত হয়। সেই রিপোর্টে তিনি পড়ে বুঝতে পারেন যে অতি শীঘ্রই ব্রিটিশ বিরোধী একটা আন্দোলন অত্যাসন্ন। এখানে উল্লেখ করা প্রয়োজন যে 1870 দশকে এদেশে ব্যাপক হারে দুর্ভিক্ষ দেখা দেয় ব্রিটিশ শাসকদের বিভিন্ন নীতির কারণে। অন্যদিকে সে সময় কৃষক বিদ্রোহ, কৃষকদের উপর উচ্চ হারে কর আরোপ, এবং সংবাদপত্র দমন আইন, অস্ত্র দমন আইন, ইলবার্ট বিল, এই ধরনের ঘটনাকে কেন্দ্র করে এদেশবাসীদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়, এবং তারই এসব বিষয়গুলোকে কেন্দ্র করে ব্রিটিশ বিরুদ্ধে একটা আন্দোলন অত্যাসন্ন, এই ধরনের একটা রিপোর্ট সেই গোয়েন্দা রিপোর্টের মধ্যে উল্লেখ করা হয়েছে।
তো এই বিষয়টা জানার পরে এলান অক্টোবিয়ান হিউম তখন এই বিষয়টাকে নিয়ে উনি মনে করলেন যে ব্রিটিশদেরকে অর্থাৎ ইউরোপীয়দেরকে তাদেরকে এই হাত থেকে বাঁচানোর জন্য তিনি মনে করলেন যে দেশবাসীদেরকে যদি তাদের রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক উৎকর্ষ সাধনের নিমিত্তে কিছু সুযোগ সুবিধা সৃষ্টি করে যদি তাদেরকে হাত করে রাখা যায়, তাদেরকে যদি সরকারের মানে পদানত করে রাখা যায়, তাহলে সেক্ষেত্রে মূলত এটা সবচেয়ে সরকারের জন্য উত্তম কাজ হবে। এবং সেই জন্য এই বিষয়টা নিয়ে উনি তৎকালীন বড়লাট লর্ড ডাফরিন, কার কথা বললাম শিক্ষার্থীবৃন্দ, লর্ড ডাফরিনের নিকট উনি বিষয়টা উপস্থাপন করেন এবং লর্ড ডাফরিনও বিষয়টা অনুধাবন করেন। এবং তার ফলে দেখা যায় যে এই লর্ড ডাফরিন এবং এলান অক্টোবিয়ান হিউম তাদের এই ধরনের চিন্তা চেতনাকে কেন্দ্র করে মূলত তারা তখন এই দেশবাসীদের উদ্দেশ্যে সে সময় এলান অক্টোবিয়ান হিউম কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতক ছাত্রদের উদ্দেশ্যে একটা খোলা চিঠি দিলেন। এবং সেই চিঠিতে উনি উল্লেখ করলেন যে ভারতের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক উৎকর্ষের নিমিত্তে এই দেশবাসীদের জন্য একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম বা একটা রাজনৈতিক প্রতিষ্ঠান গঠন করা প্রয়োজন। এবং এই বিষয়টা কিন্তু এদেশের শিক্ষিত সমাজ, এদেশের বুদ্ধিজীবী তারা কিন্তু বুঝতে পারলেন। এবং তার ফলেও দেখা যাচ্ছে যে এই এলান অক্টোবিয়ান হিউমের প্রচেষ্টায় 1885 সালের 28 ডিসেম্বর বোম্বাই শহরে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা লাভ করে। তাহলে কি বললাম শিক্ষার্থীবৃন্দ, 1885 সালের 28 ডিসেম্বর বোম্বাই শহরে এই জাতীয় কংগ্রেস, এই রাজনৈতিক প্রতিষ্ঠানটা গঠিত হয়। তো শিক্ষার্থীবৃন্দ তাহলে এখানে খেয়াল করো যে এরকম বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে আমি যেটা উল্লেখ করলাম যে 19 শতকে দ্বিতীয়ার্ধে ভারতীয় জাতীয়বাদের যে বিশেষ প্রসার ঘটে, এদেশের শিক্ষিত সমাজের সংখ্যা বৃদ্ধি পায়, তাদের মধ্যে রাজনৈতিক চেতনতা সৃষ্টি হয়, তাদের অধিকার সম্পর্কে সচেতন হয়। অন্যদিকে যে 1875 সালে ইন্ডিয়া লীগ যে রাজনৈতিক সংস্থা গঠিত হয়, এরপরে 1876 সালে ভারত সভা এবং ভারত সেবার যে প্রাণ পুরুষ সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় তার নেতৃত্বে যে বিভিন্ন আন্দোলন, বিশেষ করে আইসিএস পরীক্ষার বিরুদ্ধে, অন্যদিকে যে সংবাদপত্র দমন আইন সরকার এবং তার বিরুদ্ধে যে এদেশবাসীদের সোচ্চার হওয়া, ইলবার্ট বিল, এবং অন্যদিকে 1883 সালে একটা ঘটনা ছিল যে কলকাতা জাতীয় সম্মেলন আহ্বান করা হয়েছিল। অর্থাৎ কলকাতা একটা সরকারিভাবে একটা আন্তর্জাতিক সম্মেলন আহ্বান করা হয়। এবং সেই সময় সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় মনে করেছিলেন যে এই কলকাতা সম্মেলনে ভারতের বিভিন্ন প্রদেশ থেকে বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গরা সেখানে আগমন ঘটবে এবং সেই জন্য তিনি সেখানে একটা জাতীয় সম্মেলনের আহ্বান করলেন। এবং সেই সম্মেলনে ভারতের বিভিন্ন অঞ্চল থেকে শতাধিক বিশিষ্ট ব্যক্তিরা সেখানে আগমন ঘটে। এবং সেই সম্মেলনে বিশেষ করে ভারতীয়দের জন্য ব্যাপক হারে কর্মসংস্থান সৃষ্টি, এদেশে শিক্ষা এবং কারিগরি শিক্ষার প্রসার, অন্যদিকে শাসন বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণ, এরকম বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়, ফলপ্রসূ আলোচনা হয়। তাহলে এসব থেকে বিষয়গুলিকে কেন্দ্র করে দেশবাসীর মধ্যে যে একটা যে ইউনিটি, দেশবাসীর মধ্যে যে একটা ঐক্যবদ্ধতা সৃষ্টি হয়, তাহলে এসবকে কেন্দ্র করে মূলত 1885 সালে এই জাতীয় কংগ্রেসটা প্রতিষ্ঠা লাভ করে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এই যে আমরা আমাদের যে শিকন ফলের যে একটা অংশ ছিল ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার পটভূমি, তো এই বিষয়গুলি তোমাদের এইভাবে লিখলে তোমাদের অ্যান্সারটা তোমাদের হয়ে যাবে। তো শিক্ষার্থীবৃন্দ, এরপর আমরা দেখব যে এই জাতীয় কংগ্রেসের উদ্দেশ্য বলি বা লক্ষ্য বলি কি লক্ষ্যসমূহ কি ছিল। এখানে তোমরা একটা খেয়াল করো, ব্রিটিশ সাম্রাজ্যের বিভিন্ন অঞ্চলে বসবাসরত ভারতীয়দের মধ্যে যোগসূত্র এবং সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক স্থাপন করা। কি বললাম শিক্ষার্থীবৃন্দ, যে ব্রিটিশ সাম্রাজ্যের বিভিন্ন অঞ্চলে যে বসবাসরত ভারতীয়দের মধ্যে যোগসূত্র এবং সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক স্থাপন করা এই প্রতিষ্ঠানের একটা অন্যতম লক্ষ্য উদ্দেশ্য ছিল। 2 নাম্বার, জাতি, ধর্ম, বর্ণ ও প্রাদেশিকতার সংকীর্ণতা দূর করে জাতীয় ঐক্যের পথ প্রশস্ত করা। অর্থাৎ জাতীয় একটা ঐক্যের পথ প্রশস্ত করাও এই প্রতিষ্ঠানটা শুরুকালীন তার লক্ষ্য উদ্দেশ্য ছিল। 3 নাম্বার, শিক্ষিত ব্যক্তিবর্গের মধ্যে আলোচনা করে জাতীয় সমস্যার সমাধানের পথ নির্ধারণ করা। অর্থাৎ এই উপমহাদেশে যারা শিক্ষিত ব্যক্তি, যারা বিশিষ্ট ব্যক্তি, তাদের সাথে আলোচনা করে কি কি জাতীয় সমস্যাগুলি আছে সেই সমস্যাগুলি সমাধানের পথ নির্ধারণ করাও এই জাতীয় কংগ্রেসের একটা অন্যতম লক্ষ্য উদ্দেশ্য ছিল। 4 নাম্বার, একটি সর্বভারতীয় নেতৃত্ব প্রদান করা।
অর্থাৎ সর্বভারতীয় নেতৃত্ব প্রদান করার জন্য মূলত এই লক্ষ্য সামনে নিয়েও এই প্রতিষ্ঠানটা তার অগ্রযাত্রা শুরু করে। 5 নাম্বার, আগামী 1 বছরের মধ্যে রাজনৈতিক অগ্রগতির জন্য কর্মসূচি গ্রহণ করা। অর্থাৎ আগামী 1 বছরের মধ্যে কি কি রাজনৈতিক কর্মসূচি গ্রহণ করা হবে সেই ধরনের বিষয়গুলি নিয়েও এই লক্ষ্য উদ্দেশ্যের মধ্যে নির্ধারণ করা হয়। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা তাহলে দেখলাম যে আমাদের শিখন ফলের দ্বিতীয় যে অংশটা ছিল, অর্থাৎ এই শিক্ষার্থীরা ভারতীয় জাতীয় কংগ্রেসের লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে জানতে পারবে। তাহলে এই বিষয়গুলি কিন্তু তোমাদের এই লক্ষ্য উদ্দেশ্যের মধ্যে অন্যতম। তাহলে আমরা আমাদের শিখন ফলের যে দ্বিতীয় যে অংশটা সেটা আমরা সম্পন্ন করলাম। তো এখান থেকে কিন্তু তোমাদের একটা প্রশ্ন পরীক্ষাতে এরকম আসে যে ভারতীয় জাতীয় কংগ্রেসের উদ্দেশ্য বলে কি ছিল। তাহলে এই বিষয়গুলো সংক্ষেপে লিখলেই তোমাদের এই প্রশ্নের অ্যান্সারটা হয়ে যাবে। তো যাই হোক, এরপরে আমরা দেখব যে কংগ্রেসের সামাজিক ভিত্তি, অর্থাৎ কংগ্রেস যখন এদেশে যখন প্রতিষ্ঠাকালীন সময়ে বিশেষ করে এদেশের যারা শিক্ষিত সমাজ, এদেশের যারা বুদ্ধিজীবী, বিশেষ করে এদেশের যারা ধনাঢ্য শ্রেণী, তারাই কিন্তু মূলত কংগ্রেসের সদস্যপদ লাভ করত। অর্থাৎ সে সময় যারা সরকারকে উচ্চ হারে কর দিতে পারত সেই শ্রেণীর লোকেরাই মূলত কংগ্রেসের সদস্য হতো। বিশেষ করে ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রকৌশলী, অন্যদিকে আইনজীবী, অন্যদিকে বণিক সম্প্রদায় অথবা ব্যবসায়ী সম্প্রদায়, এই শ্রেণীর লোকেরা কিন্তু কংগ্রেসে সেই সময় মূলত তারা কিন্তু সদস্য ছিল। কিন্তু মূলত অন্যদিকে দেখা যায় যে হিন্দু সম্প্রদায়ের মধ্যে যারা উচ্চ বর্ণের যারা, তারাই কিন্তু মূলত এই প্রতিষ্ঠানের সক্রিয় সদস্য। অন্যদিকে নিম্ন বর্গের বা মধ্যবিত্ত বর্গের হিন্দু সম্প্রদায়, তাদের কিন্তু এই প্রতিষ্ঠানে তেমন কিন্তু ঠাঁই ছিল না। আবার যদি আমরা দেখি যে এই প্রতিষ্ঠানটা শুরুতে অসাম্প্রদায়িক প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠলেও মূলত কিন্তু দেখা যায় যে এই প্রতিষ্ঠানটা পরবর্তীতে সাম্প্রদায়িক প্রতিষ্ঠানে পরিণত হয়। প্রথম দিকে কিছু মুসলমান এই প্রতিষ্ঠানে যোগদান করলেও পরবর্তীতে মুসলমান সম্প্রদায় এখান থেকে সরিয়ে আসে। এখানে মূলত 2টা কারণে মুসলমানরা এই প্রতিষ্ঠানতে তারা অংশগ্রহণের সুযোগ পায়নি। তার মধ্যে একটা হচ্ছে যে সে সময় যারা শিক্ষিত সম্প্রদায়, তারা মূলত বেশিরভাগই ছিল হিন্দু সম্প্রদায়। শিক্ষা দীক্ষায় মুসলমান সম্প্রদায় তারা কিন্তু অনেক পিছিয়ে ছিল, এবং তার ফলে তাদের ওই ধনাঢ্য শ্রেণীর সেই অভিজাত শ্রেণীর প্রতিষ্ঠানে তাদের যা সামর্থ্য হয়নি। আবার অন্যদিকে যদি দেখা যায় যে সে সময় আলিগড় আন্দোলনের জনক স্যার সৈয়দ আহমেদ খান, তিনি মুসলমানদেরকে এই প্রতিষ্ঠান থেকে দূরে আসার জন্য আহ্বান জানান। তিনি মনে করছিলেন যে এই ধরনের প্রতিষ্ঠানে মুসলমান সম্প্রদায় সম্পৃক্ত হলে তাহলে মুসলমানদের সম্পর্কে ব্রিটিশদের একটা ভ্রান্ত ধারণা সৃষ্টি হবে, এবং মুসলমানেরা যে ব্রিটিশদের প্রতি যে আনুগত সেটা হয়তো থাকবে না, এবং তার ফলে মুসলমানরা ক্ষতিগ্রস্ত হবে। এই বিষয়গুলোকে কেন্দ্র করেও মূলত সেই স্যার সৈয়দ আহমেদ খানের সেই আহ্বানেও মূলত মুসলমান সম্প্রদায় এই প্রতিষ্ঠান থেকে দূরে থাকে। তো এইভাবেই এরকম ভাবে সামাজিক যে ভিত্তির যে অংশগুলি, অর্থাৎ যে শ্রেণীর লোকেরা এখানে অংশগ্রহণ করছিল বা যারা সক্রিয় ছিল মূলত হিন্দু সম্প্রদায়ের এবং উচ্চ সম্প্রদায়ের ও হিন্দুদের মধ্যে, আবার অন্যদিকে যে দেশে যারা ইংরেজি শিক্ষায় শিক্ষিত উচ্চ শিক্ষিত ব্যক্তি, তারাই কিন্তু এই প্রতিষ্ঠানের সদস্য হয়েছিল। তো শিক্ষার্থীবৃন্দ, এই পর্যায়ে আমরা দেখব যে কংগ্রেসের কার্যাবলী, অর্থাৎ কংগ্রেসের সে সময়ের কি কার্যাবলী তারা সম্পাদন করতো এবং তাদের কি কি বিষয়গুলি তাদের আলোচনা নিয়ে আসতো এবং কি বিষয় নিয়ে সরকারের কাছে দেন দরবার করতো। তো এখানে কংগ্রেসের কার্যাবলীকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে শাসনতান্ত্রিক, আর একটা হচ্ছে অর্থনৈতিক। কি বললাম শিক্ষার্থীবৃন্দ? যে শাসনতান্ত্রিক ও অর্থনৈতিক এই 2 ভাগে সে সময়কার কার্যাবলীকে ভাগ করা যেতে পারে। প্রথমত আমরা একটু দেখবো যে শাসনতান্ত্রিক কার্যকলাপের মধ্যে কি ছিল। শাসনতান্ত্রিক ক্ষেত্রে এই কংগ্রেস প্রতিষ্ঠার পর থেকে কংগ্রেস নেতৃবৃন্দ সরকারের কাছে কেন্দ্র ও প্রদেশের ব্যবস্থাপক সভার প্রসার ও সম্প্রসারণ, ভারতীয় কাউন্সিলের বিলোপ, প্রশাসনিক ক্ষেত্রে ভারতীয়দের অধিকারে অন্তর্ভুক্ত, শাসন ও বিচার বিভাগের পৃথকীকরণ প্রভৃতির বিষয় সরকারের কাছে দাবি জানায়। এবং প্রারম্ভিক দিকে বিশেষ করে এদেশের শিক্ষিত সমাজ যারা উচ্চবিত্ত সেই শ্রেণীর লোকেরা কিন্তু মূলত সরকারের প্রতি অনুগত থেকে সরকারের নিকট অনুনয় বিনয়ের সাথে এই তাদের দাবি দেওয়া আদায়ের জন্য বিষয়গুলি উত্থাপন করত, এবং তারা মনে করত যে সরকার এদেশবাসীদের সেই দাবি দেওয়াগুলি সুবিবেচনা করবে এবং সে বিষয়গুলি বাস্তবায়ন করবে। তো সেজন্যই
সেই বিষয়গুলি তারা এইভাবে এই বিষয়গুলি শাসনতান্ত্রিক বিষয়ের মধ্যে যেটা উল্লেখ করলাম যে তারা সরকারের কাছে কেন্দ্র ও প্রদেশের ব্যবস্থাপক সভার প্রসার ও সম্প্রসারণ, ভারতীয় কাউন্সিলের বিলোপ সাধন, প্রশাসনিক ক্ষেত্রে ভারতীয়দের অধিকারে অন্তর্ভুক্ত, শাসন ও বিচার বিভাগের পৃথকীকরণ, এরকম বিভিন্ন বিষয় নিয়ে দাবি দেওয়া মানে পেশ করে। আবার অন্যদিকে এই দাবি দেওয়াগুলি বাস্তবায়নের জন্য বিশেষ করে ইংল্যান্ডেও যেসব ভারতীয় নাগরিক যারা সেখানে ছিলেন তারা কিন্তু এর পক্ষে জনমত সৃষ্টির জন্য ব্যাপক কার্যক্রম গ্রহণ করেন এবং তার ফলে দেখা যায় যে সরকার 1892 সালে যে ভারতীয় কাউন্সিল আইন সেটা প্রণয়ন করেছিলেন, সেই কাউন্সিল আইনে সেই কেন্দ্র এবং প্রদেশের আইনসভার কিছু সম্প্রসারণ করেছিলেন এবং সেক্ষেত্রে অন্যদিকে দেখা যায় যে পরোক্ষ নির্বাচন ব্যবস্থা সেখানে প্রবর্তন করেছিলেন। তাহলে এই ধরনের কিছুটা সংস্কার সাধন করেছিলেন। তাহলে মূলত এটা কিন্তু একটা কংগ্রেসের সেই অগ্রগতি বা কংগ্রেসের সেই দাবির প্রেক্ষিতে সৃষ্টি হয়েছিল কথা আমরা বলতে পারি। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা এ পর্যায়ে দেখব যে অর্থনৈতিক কার্যাবলী, অর্থাৎ কংগ্রেসের যে অর্থনৈতিক কার্যাবলী তার মধ্যে কংগ্রেস নেতৃবৃন্দ অর্থনৈতিক সংস্কারের বিষয়টি সরকারের কাছে তুলে ধরেন। তারা ভারতে ক্রমবর্ধমান অর্থনৈতিক অবনতির জন্য ব্রিটিশ সাম্রাজ্যবাদী ও শোষণ নীতিকে দায়ী করেন এবং ভারতের অর্থনৈতিক উন্নতি বিধানের জন্য আধুনিক শিল্প বিকাশের দাবি উত্থাপন করেন। অবাধ বাণিজ্য নীতি রোধ করে ভারতীয় শিল্পকে সংরক্ষণের দাবি জানানো হয়। ভারতীয় ধন সম্পদের ব্যাপক নির্গমনের বিরুদ্ধেও কংগ্রেস নেতৃবৃন্দ তীব্র প্রতিবাদ জানান। কৃষকদের শোচনীয় অবস্থা নিরসনের জন্য ভূমি রাজস্বের হার কমানোর দাবি জানানো হয়। সামরিক খাতে ব্যয় বৃদ্ধির সমালোচনা করা হয়। আয়করের নিম্নতম সীমা স্থির, বিলাতি কাপড়ের আমদানির ওপর শুল্ক বৃদ্ধি প্রভৃতি সম্পর্কে সরকারকে বলা হয়। তো তাহলে এইভাবে যে অর্থনৈতিক যে কার্যাবলী এই সংক্রান্ত যে দাবিগুলি তারা কিন্তু সরকারের কাছে পেশ করে। মূলত তোমরা জানো যে সে সময় লর্ড লিটনের যে অবাধ বাণিজ্য নীতি, তার ফলে যে কম শুল্কে ইউরোপীয় যে পণ্যগুলি দেশে আগমন, বিশেষ করে মোটা কাপড়গুলি মানে দেশে আমদানি, এর ফলে এদেশে কিন্তু যারা তাঁতি, যারা শ্রমিক, ক্ষুদ্র কুটির শিল্প যারা মালিক, তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে এবং এই ফলে তারা কিন্তু অনেকে পথে বসে। তাহলে এই যে অবস্থা, এগুলোর থেকে উত্তরণের জন্য সে সময় মূলত অবাধ বাণিজ্য নীতিকে সে রোধ করার জন্য কিন্তু তার সরকারের কাছে দাবি করে। অন্যদিকে এদেশে যে জাতির ধন সম্পদ ব্যাপক হারে পাচার হয়ে যেতে না পারে তার জন্য সেই বিষয়গুলি সরকারকে জানানো হয়। তারপরে কৃষকদের যে উচ্চ হারে রাজস্ব নির্ধারণ করা হয়েছিল সেই রাজস্ব কমানোর জন্য সরকারকে সে কাছে দাবি পেশ করা হয়। এবার তাছাড়া সামরিক খাতের যে ব্যয় বৃদ্ধি, সেই ব্যয় বৃদ্ধির সমালোচনাও করা হয়। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এরকম অর্থনৈতিক কার্যাবলী সে সময় কংগ্রেস সরকারের কাছে এই বিষয়গুলি উত্থাপন করে এবং সেগুলো বাস্তবায়নের জন্য জোরালো পদক্ষেপ গ্রহণ করে। তো শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা জাতীয় কংগ্রেসের যে আমাদের মূলত যে শিখন ফলের যে অংশগুলি ছিল সেখানে আমরা কি ছিল আমি আবার উল্লেখ করি যে শিক্ষার্থীরা জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা পটভূমি আলোচনা করতে পারবে, সেটা আমরা অলরেডি শিখেছি। এরপরে জাতীয় কংগ্রেসের লক্ষ্য উদ্দেশ্য সেটা আমরা জেনেছি। তারপরে জাতীয় কংগ্রেসের কার্যাবলী, সেই বিষয়গুলো আমরা দেখে নিয়েছি। তো আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখান থেকে উল্লেখ করা প্রয়োজন যে তাহলে জাতীয় কংগ্রেসের যিনি প্রতিষ্ঠাতা অ্যালান অক্টোভিয়ান হিউম, এবং সেই সময় প্রতিষ্ঠাকালীন সময়ে এদেশে জাতীয় কংগ্রেসের যিনি প্রথম সভাপতি ছিলেন তার নাম হলো ব্যারিস্টার উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়। কি বললাম শিক্ষার্থীবৃন্দ? ব্যারিস্টার উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায় ছিলেন এই প্রতিষ্ঠানের প্রথম সভাপতি। তো এই প্রতিষ্ঠানটা মূলত এই ধরনের রাজনীতি, অর্থনৈতিক এবং শাসনতান্ত্রিক কার্যাবলী ছাড়াও বিশেষ করে এই ভারতীয় উপমহাদেশের এদেশে ব্যাপক শিক্ষার বিস্তার, এদেশের বাক স্বাধীনতা, এদেশের ধর্মীয় স্বাধীনতা, নাগরিক অধিকারগুলি সংক্রান্ত বিষয়গুলি নিয়ে তারা সরকারের কাছে দেন দরবার করে এবং সেগুলো প্রতিষ্ঠার জন্য বিশেষ করে সংবাদপত্র স্বাধীনতা এবং ধর্মীয় স্বাধীনতা, এগুলো বিষয় নিয়ে সরকারের কাছে মানে তারা দাবি আদায়ের জন্য জোরালো ভূমিকা পালন করে। তাহলে এই ক্ষেত্রেও এটা কিন্তু কংগ্রেসের একটা আমরা কার্যবলীর মধ্যে অন্তর্ভুক্ত করতে পারি। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা জাতীয় কংগ্রেস সম্পর্কে জেনে গেলাম। তো এখান থেকে তোমাদের এক মার্কে একটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে যে জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা কে ছিলেন? তাহলে উত্তর কি হবে?
অ্যালান অক্টোভিয়ান হিউম। আমি জানি তোমরা সেটা বলতে পারবে। এরপরে যে প্রশ্নটা একটা আসে এক মার্কের, যে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? তাহলে উত্তর কি হবে? ব্যারিস্টার উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়। তাহলে এই জাতীয় প্রশ্ন তোমাদের যেটা জ্ঞানমূলক যে প্রশ্ন যেটা আসে পরীক্ষাতে, এই জাতীয় কিন্তু এখান থেকে চলে আসে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এরপরে যেটা আমাদের শিক্ষণফল আছে যে লর্ড কার্জনের শাসন সংস্কার সমূহ। লর্ড কার্জন, আমরা এই প্রসঙ্গে একটু যাই আমরা এই পর্যায়ে। তো লর্ড কার্জন 1899 থেকে 1905 সাল পর্যন্ত এই সময় ভারতীয় উপমহাদেশে উনি ভাইসরয় ছিলেন। লর্ড এলগিনের পর 1899 সালে লর্ড কার্জন 40 বছর বয়সে ভারতের ভাইসরয় নিযুক্ত হন। তার প্রকৃত নাম ছিল ন্যাথানিয়েল কার্জন। কি বললাম শিক্ষার্থীবৃন্দ? যে প্রকৃত নাম ন্যাথানিয়েল কার্জন। ভারতের ভাইসরয় হিসাবে দায়িত্ব গ্রহণের পূর্বে তিনি হাউস অব কমন্সের সদস্য ছিলেন। তিনি এশিয়ার বিভিন্ন দেশ ভ্রমণ করেন এবং পাশ্চাত্য সম্পর্কে জ্ঞান লাভ করেন। তিনি ছিলেন অক্সফোর্ডের কীর্তি ছাত্র। বিদ্যায়, বাগ্মিতায়, অলঙ্কার, বহু ভাষা ব্যবহারে তিনি ছিলেন অদ্বিতীয়। 1905 সালের বঙ্গভঙ্গ তার শাসনামলের সর্বাধিক উল্লেখযোগ্য ঘটনা। তাহলে শিক্ষার্থীবৃন্দ, যিনি লর্ড কার্জন, যার কথা আমরা বলছিলাম, যে তিনি কি বললাম যে 1899 সালে 40 বছর বয়সে দেশে ভাইসরয় হিসেবে নিযুক্ত হন। তার প্রকৃত নাম ছিল ন্যাথানিয়েল কার্জন এবং ভারতের ভাইসরয় হিসেবে দায়িত্ব গ্রহণের পূর্বে তিনি হাউস অব কমন্সের, যেটা ইংল্যান্ডের হাউস অব কমন্সের তিনি সদস্য ছিলেন। তিনি এশিয়ার বিভিন্ন দেশ ভ্রমণ করেন এবং পাশ্চাত্য সম্পর্কে ব্যাপক জ্ঞান লাভ করেন। তিনি অক্সফোর্ডের কীর্তি ছাত্র ছিলেন। বিদ্যায়, বাগ্মিতায়, অলঙ্কার, বহুল ভাষা ব্যবহারে তিনি ছিলেন অদ্বিতীয় এবং তার শাসনামলে সবচেয়ে যে উল্লেখযোগ্য ঘটনা সেটা হলো 1905 সালের বঙ্গভঙ্গ। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তিনি পাশ্চাত্য সম্পর্কে এই এশিয়া উপমহাদেশ সম্পর্কে তিনি 3টে গ্রন্থ রচনা করেন। তো যাই হোক, তো তাহলে এই যে লর্ড কার্জন, যিনি এদেশে ভাইসরয় এবং তার শাসনামল বিভিন্ন সংস্কারের দিক দিয়ে গুরুত্বপূর্ণ, এবং সেই সংস্কারের মধ্যে আমরা কিছু একটু দেখে নিব। যে প্রথমত যেটা আছে কৃষি সংস্কার। কি বললাম? কৃষি সংস্কার। অর্থাৎ তিনি সর্বপ্রথম সমবায় ঋণদান সমিতি স্থাপন করে অল্প সুদে কৃষকদের ঋণ দানের ব্যবস্থা করেন। 1900 সালে তিনি মহাজনদের হাত থেকে কৃষকদের রক্ষা করার উদ্দেশ্যে পাঞ্জাব ভূমি হস্তান্তর আইন বিধিবদ্ধ করেন। তিনি কৃষি বিভাগ প্রতিষ্ঠা ও সেচ ব্যবস্থার উন্নয়নে কমিশন গঠন করেন। কি বললাম শিক্ষার্থীবৃন্দ? যে তিনি সর্বপ্রথম এদেশে সমবায় যে ঋণদান সমিতি সে স্থাপন করেন এবং কৃষকদের অল্প সুদের যে ঋণদানের ব্যবস্থা তিনি গ্রহণ করেন। বিশেষ করে 1900 সালে তিনি মহাজনদের হাত থেকে কৃষকদের রক্ষা করার উদ্দেশ্যে পাঞ্জাব ভূমি আইন বিধিবদ্ধ করেন। তিনি কৃষি বিভাগ প্রতিষ্ঠা এবং সেচ ব্যবস্থার উন্নয়নের জন্য কমিশন গঠন করেন এবং সেই কমিশন এদেশে 20 বছরে 44 কোটি টাকা এই দেশের সেচ ব্যবস্থার উন্নয়নের জন্য ব্যয় করার যে সুপারিশ করেছিলেন, তিনি সেই ধরনের সুপারিশ গ্রহণ করেন এবং সেগুলো বাস্তবায়নের জন্য পদক্ষেপ গ্রহণ করেন এবং তার সময় বিভিন্ন রকম খাল খনন এবং সেগুলো সংস্কার করাও সে সময় কৃষির উন্নয়নের জন্য ভূমিকা পালন করেছিল। শিল্প বাণিজ্যের উন্নতি, অর্থাৎ দেশীয় শিল্প বাণিজ্যের উন্নতির জন্য লর্ড কার্জন একটি সরকারি শিল্প বিভাগ প্রতিষ্ঠা করেন। দরিদ্র জনসাধারণের সুবিধার জন্য তিনি লবণ কর এবং মধ্যবিত্তদের জন্য আয়কর হ্রাস করেন। অর্থাৎ তিনি তার সেই শিল্প বাণিজ্য উন্নতির জন্য একটা বিভাগ প্রতিষ্ঠা করেন এবং সেই বিভাগ পরিচালনার জন্য 6 সদস্য বিশিষ্ট একটা কমিটি গঠন করেন এবং সেই সময় দরিদ্র যারা জনসাধারণ তাদের সুবিধার জন্য লবণ কর এবং বিশেষ করে মধ্যবিত্তদের জন্য যে আয় কর সেগুলো হ্রাস করেন। তাহলে এটা তার শিল্প এবং ব্যবসা বাণিজ্যের উন্নতির ক্ষেত্রেও তার একটা সংস্কার রয়েছে বলে আমরা উল্লেখ করতে পারি। শিক্ষা সংস্কার, শিক্ষা সংস্কারের ক্ষেত্রে তিনি 1904 সালে বিশ্ববিদ্যালয় আইনে গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তন সাধন করেন। তার সময়ে ভারতের সর্বপ্রথম প্রত্নতত্ত্ব বিভাগ প্রতিষ্ঠিত হয়। কলকাতায় বিখ্যাত ইম্পেরিয়াল লাইব্রেরি প্রতিষ্ঠা তার শাসনামলের অপর একটি বিখ্যাত স্মরণীয় কীর্তি। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে তোমরা একটা খেয়াল করো যে যেটা আমি উল্লেখ করছি শিক্ষা সংস্কার, অর্থাৎ এই উপমহাদেশের যে পুরাতন যে শিক্ষা ব্যবস্থাকে সেটাকে নতুনভাবে ঢেলে সাজানোর জন্য ব্যবস্থা গ্রহণ করেন। সেক্ষেত্রে উনি 1901 সালে সিমলায় একটা শিক্ষা সম্মেলন আহ্বান করেন।
সেখানে ভারতীয় উপমহাদেশের বিভিন্ন প্রদেশের শিক্ষা কর্মকর্তা এবং বিশিষ্ট শিক্ষাবিদরা সেখানে আগমন ঘটে এবং সেখানে এদেশের পরবর্তীতে 1902 সালে এই ভারতীয় উপমহাদেশের বিশ্ববিদ্যালয় শিক্ষার উন্নয়নের জন্য উনি একটা কমিশন গঠন করেন। তাহলে এই উভয় কমিশনের সুপারিশের ভিত্তিতে 1904 সালে একটা বিশ্ববিদ্যালয় আইন বিধিবদ্ধ হয় এবং সেই বিধিবদ্ধ আইনে এদেশের প্রাথমিক শিক্ষার উন্নয়নের জন্য পদক্ষেপ গ্রহণের কথা উল্লেখ করা হয়েছে, মাধ্যমিক শিক্ষার উন্নয়নের জন্য সুপারিশ করা হয়েছে, অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থার উন্নয়নের জন্য কিছু সংস্কার সাধন করা হয়েছে। অর্থাৎ বিশ্ববিদ্যালয়গুলিকে নিছক পঠন পরীক্ষার কেন্দ্র হিসাবে ব্যবহার না করে সেখানে পঠন পাঠন এবং গবেষণার যাতে উন্নয়ন হয় এই ধরনের বিষয়গুলি কিন্তু তার এই মানে শিক্ষা সংস্কারের বিষয় কিন্তু উল্লেখ করা হয়েছিল। তিনি বিশ্ববিদ্যালয় আইনে মূলত উল্লেখ করেছেন যে বিশ্ববিদ্যালয় জ্ঞান চর্চার ক্ষেত্রকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা উন্নয়নের জন্য অধ্যাপক নিয়োগ, পাঠাগারের উন্নয়ন, ল্যাবরেটরির উন্নয়ন এই বিষয়গুলির জন্য উনি পদক্ষেপ গ্রহণ করেন। অন্যদিকে বিশ্ববিদ্যালয় যে সিনেটের সদস্য সর্বনিম্ন 50 এবং সর্বোচ্চ 100 এর মধ্যে উনি নিয়ে আসেন এবং বিশ্ববিদ্যালয়ের বিশেষ করে উপাচার্য, শিক্ষা কর্মকর্তা এবং সিনেটের সদস্যদের নিয়ে একটা সিন্ডিকেট গঠনের ব্যবস্থা করেন 15 সদস্য বিশিষ্ট এবং এই সিন্ডিকেটের মাধ্যমে বিশ্ববিদ্যালয় পরিচালনার দায়িত্ব অর্পণ করা হয়। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এই যে মূলত বিশ্ববিদ্যালয়ের যে সংস্কার এবং সেই বিশ্ববিদ্যালয়গুলিকে মূলত কলেজের উপর অর্থাৎ বিভিন্ন যে কলেজ সমূহ তার অধীনে কলেজদের উপর বিভিন্ন যে মানে দেখভাল করার বিষয়, পরিদর্শন করার বিষয়ে সে দায়িত্ব প্রদান করা হয়, অর্থাৎ কলেজগুলো বিশ্ববিদ্যালয়ে পরিদর্শনের আওতাভুক্ত করা হয়। তো তাহলে এইভাবে মূলত তার শাসনামলে শিক্ষাক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ সংস্কার আমরা দেখতে পারি আর কি। তো বিশেষ করে কলকাতায় যে বিখ্যাত ইম্পেরিয়াল লাইব্রেরি প্রতিষ্ঠা তার শাসনামলেরই একটা অমর কীর্তি হিসাবে আমরা উল্লেখ করতে পারি। এরপরে আসছে যে রেলওয়ে সংস্কার। রেলওয়ে সংস্কার অর্থাৎ রেলওয়ে ক্ষেত্রে তিনি তার ব্যাপক সংস্কারমূলক কার্যক্রম গ্রহণ করেন। তিনি যখন এদেশে ভাইসরয় হিসেবে নিযুক্ত হন তার পূর্বে এদেশে রেল ব্যবস্থা দুইভাবে পরিচালিত হতো, একটা হচ্ছে সরকার কর্তৃক আর একটা হচ্ছে কোম্পানি কর্তৃক। তার ফলে দেখা যেত যে একটা রেল ব্যবস্থাপনার ক্ষেত্রে একটা অনিয়ম লক্ষ্য করা যেত। তিনি এই অনিয়ম দূর করার জন্য একটা রেল কমিশন গঠন করেন এবং সেই রেল কমিশন 3 সদস্য বিশিষ্ট একটা বোর্ড গঠনের সুপারিশ করেন এবং সেই বোর্ড এদেশে রেল পরিচালনার জন্য কার্যক্রম গ্রহণ করেন এবং সেই সময়ে মূলত তার সময়ে তিনি এদেশের মূলত 29,000 রেলপথ নির্মাণ করেন এবং তার সময় আরো 3,000 রেলপথ নির্মাণাধীন থাকে। তাহলে ব্যাপক দেখা যাচ্ছে যে রেলপথের যে সংস্কার বা সম্প্রসারণ এটা কিন্তু তার একটা গুরুত্বপূর্ণ অবদান হিসেবে আমরা বলতে পারি। তো এরপর আমরা দেখবো যে প্রশাসনিক সংস্কার, অর্থাৎ লর্ড কার্জনের সময়ে ব্রিটিশ সাম্রাজ্যের নিরাপত্তা ও শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য তিনি পুলিশ ও সামরিক বাহিনীরও সংস্কার করেন। 1903 সালের অ্যান্ড্রু ফ্রেজার কমিশনের রিপোর্ট অনুসারে তিনি পুলিশ বাহিনীর পুনর্গঠন করেন। সামরিক বাহিনীকে নর্দার্ন ও সাউদার্ন এই দুটি কমান্ডে বিভক্ত করা হয়। কোয়েটায় প্রশিক্ষণের জন্য একটি সামরিক স্কুল প্রতিষ্ঠা করা হয়, অর্থাৎ সামরিক বাহিনীর যারা উচ্চপদস্থ কর্মকর্তা তাদের ছেলে মেয়েদের এবং অভিজাত ছেলে মেয়েদের পড়াশোনার জন্য একটা সামরিক স্কুল প্রতিষ্ঠা করা হয় এবং সেখানে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। অন্যদিকে দেখা যায় যে সে সময়ে লর্ড কার্জন সামরিক বাহিনীর উন্নয়নের জন্য উন্নত অস্ত্রশস্ত্র, উন্নত বন্দুক, গোলা বারুদ এগুলা ব্যবস্থা করেন এবং সামরিক বাহিনীদের প্রশিক্ষণের জন্য কার্যক্রম শুরু করেন। অন্যদিকে পুলিশ বাহিনীর ক্ষেত্রেও তার বিশেষ করে পুলিশ বাহিনীদের যে বেতন ব্যবস্থার উন্নতিকরণ, তাদের সুযোগ সুবিধা বৃদ্ধিকরণ, পুলিশদেরও প্রশিক্ষণের ব্যবস্থাকরণ এই ধরনের কার্যক্রমও কিন্তু তার শাসনামলে তিনি করেছিলেন। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এরকমই ছিল লর্ড কার্জনের সময়কার গুরুত্বপূর্ণ যে শাসন সংস্কারগুলি। তো আমি সেই বিষয়গুলি তোমাদের সামনে উপস্থাপন করলাম, আশা করি তোমরা সেটা বুঝতে পেরেছো। তো যাই হোক সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে লর্ড কার্জন, তাহলে আমরা যদি একটা প্রশ্ন করি যে লর্ড কার্জন কে ছিলেন, তাহলে উত্তর কি হবে যে ব্রিটিশ ভারতের একজন ভাইসরয় ছিলেন। আচ্ছা, লর্ড কার্জনের যে আমরা যে সংস্কারের মধ্যে উল্লেখ করলাম কি যে তার কৃষি বিভাগের সংস্কার, তারপরে শিল্প বাণিজ্যের উন্নতি, এরপরে শিক্ষা ক্ষেত্রে তার যে সংস্কার, রেলওয়ে সংস্কার
প্রশাসনিক ক্ষেত্রে যেটা সংস্কার, অর্থাৎ পুলিশ বাহিনী, সামরিক বাহিনীতে সংস্কার, এই বিষয়গুলো আমি উল্লেখ করেছি। আশা করি তোমরা এই অংশটুকু বুঝতে পেরেছো। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমাদের আজকের যে মূল আলোচ্য বিষয় ছিল তার আমরা যে কয়টা সেকেন্ড পল ইনশাআল্লাহ আমরা সেগুলো সম্পূর্ণ করেছি। আশা করি তোমরা আলোচনাটা বুঝতে পেরেছো। তো তোমাদের আজকের জন্য আমি তোমাদের একটা উদ্দীপক নিয়ে এসেছি, অর্থাৎ আমি যে আলোচনা করলাম যেটা ভারতীয় জাতীয় কংগ্রেস, সেখান থেকে একটা উদ্দীপকটা একটু তোমরা মনোযোগ সহকারে শোনো। আফ্রিকা মহাদেশে উপনিবেশিক শাসন থেকে মুক্তি পাওয়া প্রথম দেশ ঘানা। ঘানার স্বাধীনতা প্রাপ্তি খুব সহজ ছিল না। উপনিবেশিক শাসকদের বিরুদ্ধে আন্দোলনের মাধ্যমে এই স্বাধীনতা প্রাপ্তি ঘটে। যে কোনো আন্দোলন সফলতা পায় সংগঠনের মাধ্যমে। ঘানার স্বাধীনতা আন্দোলন গতিপ্রাপ্ত হয় কনভেনশন পিপলস পার্টির মাধ্যমে। 1949 সালে এই দল প্রতিষ্ঠার মাধ্যমে ঘানার জাতীয়তাবাদী ও স্বাধীনতা আন্দোলন সফলতার মুখ দেখে। তাহলে কি বললাম শিক্ষার্থীবৃন্দ, যে আমি একটা উদ্দীপক তোমাদের জন্য এখানে, সেই উদ্দীপক একটা এখানে বিষয় উল্লেখ করা হয়েছে। তো সেই উদ্দীপক এখানে যেটা তোমাদের জানো যে তোমাদের যেটা সিকিউ প্রশ্ন, যেখানে 4টা অংশ থাকে: জ্ঞান, অনুধাবন, প্রয়োগ, উচ্চতা, দক্ষতা। তো জ্ঞানের থাকে কয়ের প্রশ্ন, খতে থাকে হলো অনুধাবনের প্রশ্ন, যেটা গতে থাকে সেটা হলো প্রয়োগের প্রশ্ন, এবং যেটা ঘতে থাকে সেটা হলো উচ্চতা দক্ষতা প্রশ্ন। তো তাহলে এই উদ্দীপকের কিন্তু গ এবং ঘয়ের যেটা প্রশ্ন সেটা উদ্দীপক রিলেটেড হয়। তো সেখানে আমি সে গয়ের যে প্রশ্ন, যেটা প্রয়োগের যে বিষয়টা, সেখানে আমি প্রশ্নটা এভাবে উল্লেখ করেছি যে উদ্দীপকের রাজনৈতিক দল প্রতিষ্ঠার সাথে ভারতের কোন রাজনৈতিক দল প্রতিষ্ঠার মিল খুঁজে পাওয়া যায়। নিশ্চয়ই তোমরা বুঝতে পারতেছো যে এটা কি হবে, যে উত্তর হবে ভারতীয় জাতীয় কংগ্রেস। তো তাহলে ভারতীয় জাতীয় কংগ্রেসের যে আমি প্রতিষ্ঠা যে এর পটভূমি বললাম, এর যে লক্ষ্য উদ্দেশ্য বললাম, তো এই বিষয়গুলির সাথে একটু ব্যাখ্যা করলেই এই আনসারটা হয়ে যাবে। তো আশা করি তোমরা এগুলো সব পারবে। এরপরে তোমাদের জন্য একটা বাড়ির কাজ রেখেছি, সেটা হচ্ছে যে উল্লেখিত রাজনৈতিক দল ভারতবাসীকে কতটুকু ঐক্যবদ্ধ করেছিল বলে তুমি মনে করো, যুক্তি দাও। তো তাহলে এখান থেকেও যদি যে প্রশ্নটা আমি তোমাদের ওই যে জাতীয় কংগ্রেসের লক্ষ্য উদ্দেশ্য বললাম, তারপরে জাতীয় কংগ্রেসের যে কার্যাবলী বললাম, এই বিষয়গুলো থেকেও সেখানে তোমরা সুন্দরভাবে লিখতে পারবে। তো যাই হোক সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের সামনে আমাদের যে ইতিহাস প্রথম পত্রের যে 3য় অধ্যায়ের যে গুরুত্বপূর্ণ যে টপিকস আমি আলোচনা করলাম, তো এরপরে আমি সামনে ক্লাসে নতুন আর একটা টপিকস নিয়ে তোমাদের সামনে আসবো। তো সবাই সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, এবং সামনে ক্লাসে আবার তোমাদের সাথে কথা হবে। তো ধন্যবাদ সকলকে।